আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো, 1977 সালে একটা ফ্যামিলি, ইউএসের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একটা মিডল ক্লাস ফ্যামিলি। আজকের ক্রাইমের এই ঘটনা ওই ফ্যামিলির যে সদস্যকে নিয়ে, তার নাম কলিন স্ট্যান। সেই সময় যে সময় একটা ঘটনা তার সাথে ঘটেছিল, তার বয়স ছিল 20 বছর। তো সে ঘুরতে খুব ভালোবাসতো। ফ্যামিলিতে ছিল তার বাবা মা, তার ছোট 2 ভাই, একদম হ্যাপি ফ্যামিলি। তো তার এক বন্ধুর জন্মদিনের একটা পার্টি ছিল। তো বার্থডে পার্টিতে যাওয়ার জন্য সে রেডি হয়ে মাকে, বাবাকে, ভাইদেরকে বাই বলে সে বেরিয়ে গেছিল। আগেও কিন্তু বহুবার সে এইভাবে বিভিন্ন বন্ধুদের অনুষ্ঠান বা কোনো ঘুরতে যাওয়ার জায়গায় সে গেছে। তো সেদিনও সে গেছে নিজের বাড়ির কাছাকাছি হাইওয়ে 99-এ। সে ওয়েট করছে যে কোনো গাড়ি যদি আসে তাহলে সে লিফট নেবে, নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে। সেই সময় ওই এলাকাতে এই ব্যাপারটা খুব নর্মাল একটা ব্যাপার। যখনই কারো ইচ্ছা হতো, কোনো না কোনো গাড়ির কাছে লিফট নিয়ে সে পৌঁছে যেত নিজের গন্তব্যস্থলে। তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে, অনেক গাড়িকেই সে হাত দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ গাড়ি দাঁড়াচ্ছে না। একখানা গাড়ি দাঁড়ায়। তো কলিন দেখে যে গাড়ির মধ্যে একটা কম বয়সী ছেলে বসে রয়েছে, ড্রাইভ করছে। তো কলিনের মনে হয় যে না, সেটাতে সে যাবে না। তো সে সেখানে যায় না, গাড়িটা এগিয়ে চলে যায়। আরও একটু ওয়েট করার পরে সে দেখে যে একটা ব্লু কালারের ভ্যান তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে দাঁড়িয়েওছে, জিজ্ঞেস করছে লিফট চাই কি না। আর সত্যি সত্যি সেই সময় কিন্তু লিফটের জন্যই অপেক্ষা করছিল কলিন। গাড়িটা দাঁড়ায়, সে গাড়ির কাছে এগিয়ে গিয়ে দেখে যে ড্রাইভার সিটে একজন ছেলে, তার পাশেই বসে রয়েছে তার ওয়াইফের কোলে একদম ছোট একজন সন্তান। তো কলিনের এবার মনে হয় যে এই ব্লু ভ্যানে উঠে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়াটা সেফ হবে। কারণ যখনই আমরা ফ্যামিলি দেখি, আবার সঙ্গে সন্তান রয়েছে দেখি, তো মনে মনে আমরা ভাবি যে এরা বিশ্বস্ত হতে পারে বা এরা হয়তো আমার সাথে কোনো অঘটন ঘটাবে না। এই কথা ভেবে কলিন তাদের পেছনের সিটে বসে। এবার গাড়ি এগিয়ে চলেছে। কলিন লক্ষ্য করে যে গাড়িটা চালাচ্ছে সে সামনে লাগানো মিরর দিয়ে সারাক্ষণ তার দিকে তাকাচ্ছে। আর তার যে স্ত্রী, সে কিন্তু নর্মাল কথা বলছে। 3জন কথাবার্তা বলছে, পরিচিত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। হঠাৎ করে কলিন লক্ষ্য করে যে পরিচিত রাস্তা বাদ দিয়ে এবার অন্য একটা রাস্তা ধরেছে ওই ব্লু কালারের ভ্যান। তো কলিন বলে যে আরে, তোমাদের গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু আমি যাব না, তোমরা আমাকে নামিয়ে দাও। তো যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল সে বলে যে না না, আমার একটা কাজ আছে, কাজ করার পরে আমরা আবার ওই দিকেই যাব যেদিকে আপনি যেতে চাইছেন, আপনি নিশ্চিন্ত হয়ে বসুন। নিশ্চিন্ত হয়ে বসে থাকে। আবার একটু পরে কলিন বলে আমার কিন্তু দেরি হয়ে যাবে, আমাকে নামিয়ে দিন আপনারা। তারা কিন্তু নামায় না। হঠাৎ করে একটা নির্জন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে সেই ভদ্রলোক একটা বাক্স বের করে, কাঠের একটা বাক্স, হাতে তৈরি করা একটা বাক্স। সেই বাক্সটা এমনভাবে তৈরি যে একটা মানুষের মাথা সেটার মধ্যে বন্ধ করা যাবে। সেটা কলিনের মাথায় পরিয়ে বন্ধ করে দেওয়া হয়, কলিনের হাত দুটোকে বেঁধে দেওয়া হয়। কলিন অবাক হয়ে যায়। কলিন কিন্তু বুঝতে পারে সে কিডন্যাপ হয়ে গেছে। কলিনের করার কিচ্ছু নেই। কলিনকে তারা নিজেদের গাড়িতে নিয়ে এগিয়ে যেতে থাকে। যে গাড়ি চালাচ্ছিল তার পাশে তার যে স্ত্রী বসেছিল, তারা দুজনের মধ্যে কথা বলছিল যে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু কাজটা হয়ে গেছে। এবার ওইভাবে মাথা বন্ধ অবস্থায় কলিনকে নিয়ে গিয়ে তারা নিজেদের বাড়ির কাছে পৌঁছায়। কলিন এদিকে বোঝার চেষ্টা করছে, মনে রাখার চেষ্টা করছে সেই ব্যাপারগুলো, সে খেয়াল রাখার চেষ্টা করে, মনে রাখার চেষ্টা করে। কারণ যখন পালাতে হবে তখন তো এই ব্যাপারগুলো মনে করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই মনে রাখতে পারেনি, তার ভীষণ ভয় লাগছিল। এবার তাকে নামানো হয়। নামিয়ে সেই ঘরের মধ্যে, যেটা এই যে স্বামী স্ত্রী এদের ঘর ছিল, একটা ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়। একটা ক্রিম কালারের ছোট্ট সুন্দর বাড়ি। সেখানে নিয়ে যাওয়ার পরে তার মাথা থেকে বাক্সটা খুলে নেওয়া হয়। অদ্ভুতভাবে আরও একটা বাক্স ওয়েট করছিল
কলিনের জন্য। 20 বছরের কলিনকে আবার একটা কফিন যেরকম দেখতে হয় সেই রকম বাক্সের মধ্যে শুইয়ে দেওয়া হয়, ঢাকনা বন্ধ হয়। তারপরে ওই যে দম্পতি, তাদের যে খাট রয়েছে তার তলায় ওই বাক্সটাকে ঢুকিয়ে রাখা হয়। সেই বাক্সটা 6 ফুট বাই 2 ফুটের একটা বাক্স ছিল। সেই বাক্সটাতে পাশ ফেরাও খুব কষ্টকর ছিল। কলিনকে সেই বাক্সে ঢুকিয়ে রেখে দেওয়া হয়। এবার বলি, যে স্বামী স্ত্রী কলিনের সাথে এই ঘটনা ঘটিয়েছিল তারা কে? যে হাজব্যান্ড তার নাম হচ্ছে ক্যামেরন হুকার, আর যে ওয়াইফ তার নাম জ্যানিস হুকার। ক্যামেরন আর জ্যানিস তারা দুজনে কলিনকে কিডন্যাপ করে একটা বক্সের মধ্যে বন্ধ করে বেডের তলায় রেখে দিয়েছিল। তারপর থেকে ওই বাক্সের মধ্যে বন্ধ হয়ে থাকাটাই হয়ে দাঁড়িয়েছিল কলিনের জীবন। দিনে 23 ঘন্টা কলিনকে ওই বাক্সের মধ্যে বন্ধ করা হতো। দিনে 1 ঘন্টা বাইরে থাকতে দেওয়া হতো। সেই সময় তাকে ব্রেড আর জল দেওয়া হতো খাওয়ার জন্য। তার নিত্য দৈনন্দিন যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সে সেই 1 ঘন্টার মধ্যেই সেরে ফেলতো। আবারও তাকে সেই বাক্সের মধ্যে বন্ধ করে দেওয়া হতো। যখন দরকার হতো তখন তাকে বের করা হতো। কখনো তাকে প্রচুর মারধর করা হতো, তার হাত পা বেঁধে চলতো তার উপর যৌন নির্যাতন। একজন হাজব্যান্ড এই ধরনের অত্যাচার করত, আর এই সমস্ত ব্যাপারগুলো মেনে নিচ্ছিল ওয়াইফ। কেন এই ধরনের ঘটনা ঘটছে তার সাথে, কলিন কিছুতেই বুঝতে পারছিল না। এবার ধীরে ধীরে সময় কাটছিল। কলিনকে একটা গল্প বলতে শুরু করে হাজব্যান্ড ক্যামেরন। ক্যামেরন বলে যে দ্য কোম্পানি নামের একটা ক্রিমিনালদের গ্যাং আছে, আন্ডারওয়ার্ল্ড একটা গ্যাং। সেই গ্যাং সবসময় নাকি কলিনের উপর নজর রাখছে। কলিন যদি কখনো পালাবার চেষ্টা করে, যারা নজর রেখেছে তার উপরে তারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে। তারা কলিনের যে বাবা মা আর 2 ভাই রয়েছে তাদেরকে মেরে ফেলবে। প্রত্যেক দিন এই একই ধরনের গল্প কলিনকে শোনানো হয়। শুধু তাই নয়, বিভিন্ন রকম ডকুমেন্ট তৈরি হয়। দ্য কোম্পানির নামে সেই ডকুমেন্টগুলো দেখিয়ে কলিনের কাছে সিগনেচার নেওয়া হয়, ঠিক যেন একটা এগ্রিমেন্ট হচ্ছে। কলিন এখানে থাকলে কলিনের ফ্যামিলি সেখানে ভালো থাকবে। প্রত্যেক দিন এমনভাবে কলিনকে ওই দ্য কোম্পানির ব্যাপারে শোনানো হয় যে কলিন ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিতে শুরু করে। কলিন বুঝে ফেলে যে তার ফ্যামিলির ভালো থাকার জন্য, তার নিজের বেঁচে থাকার জন্য কিন্তু এই 2 স্বামী স্ত্রী যা যা বলছে সেগুলোই তাকে করতে হবে। তারপর থেকে কিন্তু সে সেগুলোই করতে থাকে। এদিকে কলিনের বাবা মা খুব চিন্তা করছে কলিন কোথায় চলে গেল। তারা পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করে এসেছিল। পুলিশ সব জায়গায় খোঁজ খবর নিচ্ছিল। পুলিশ কিন্তু এদের বাড়িতেও, যারা তাকে কিডন্যাপ করেছে তাদের বাড়িতেও খোঁজ নিতে আসে। সেই অন্ধকার বাক্সের মধ্যে শুয়ে শুয়ে কিন্তু কলিন পুলিশের যে কথা, পুলিশ যে ওই হাজব্যান্ড আর ওয়াইফের সাথে এসে কথা বলছিল, 2 তরফের কথাই কলিন শুনতে পাচ্ছিল। কলিন জোরে চিৎকার করতে চাইছিল, কিন্তু সেই সময় কলিনের শরীরের এমন অবস্থা, তার কণ্ঠস্বর এতটাই আস্তে এতটাই ক্ষীণ, সে চিৎকার করলেও বাইরে পর্যন্ত তার আওয়াজটা বেরোয়নি। পুলিশ আসে, দেখে, সেখান থেকে চলে যায়। কলিন কিন্তু ওইভাবেই বাক্সে বন্ধ অবস্থায় একটার পর একটা দিন কাটাচ্ছিল। 19 মে 1997-এ কলিন কিডন্যাপ হয়েছিল। এবার আসে 1979। ইতিমধ্যে কিন্তু কলিনকে বারবার বোঝানো হয়ে গেছে যে দ্য কোম্পানি নামের একটা গ্যাংয়ের নজর আছে তার উপর। সেই জন্য কলিন পালাবার পুরো ব্যাপারটা মন থেকে বের করে দেয়। 79 সালে তাকে চিঠি লিখতে বলা হয় নিজের বাড়িতে, যাতে বাড়ির লোকজন তাকে কিডন্যাপ হয়েছে ভেবে আর খোঁজাখুঁজির চেষ্টা না করে। কলিন নিজের হাতে নিজের ফ্যামিলিকে চিঠি লিখে সে খুব ভালো আছে। সে স্বেচ্ছায় কোথাও একটা গিয়ে আছে, সেখানে সে খুব ব্যস্ত, কারো একজনের সাথে আছে, মা বাবা যেন চিন্তা না করে। তারপর থেকে কলিন নিয়মিত চিঠি লিখছিল নিজের বাড়িতে। কলিনকে চিঠি লেখানো হচ্ছিল,
কলিন নিজের ইচ্ছা মতো কোনো কথাই সেখানে লিখছিল না। এবার ওই যে হাজব্যান্ড ওয়াইফ যারা কিডন্যাপ করে কলিনকে বন্ধ করে রেখেছে, যে স্ত্রী জ্যানিস যার নাম, সে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছিল। এবার কিন্তু কলিনকে ওই বাক্সর মধ্যে থেকে মাঝে মধ্যেই বের করা হয়। ঘরের পুরো কাজকর্ম, ঘর পরিষ্কার করা, বাসন পরিষ্কার করা, সব দায়িত্বগুলো এবার কলিনকে দেওয়া হয়। কারণ জ্যাসিন এখন থেকে রেস্টে থাকবে। জ্যাসিনের হাজব্যান্ড কলিনকে বলে দিয়েছিল যে তুমি কাজকর্ম করবে, তবে পালাবার চেষ্টা করবে না। পালালে কিন্তু দ্য কোম্পানির লোকজনেরা তোমাকে কখনো ক্ষমা করবে না, তোমাকে মেরে ফেলবে, তোমার ফ্যামিলিকেও শেষ করে দেবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে কলিনের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছিল। কলিন সেই কথাগুলোকেই সত্যি ভাবছিল, যে কথাগুলো এই হাজব্যান্ড ওয়াইফ তাকে বলছিল। এবার মাঝে মধ্যে ক্যামেরন টেস্ট করে দেখছিল যে ঠিক মতো কলিনের মাইন্ড ওয়াশ হয়েছে কিনা। কলিন রান্না করছে, বাড়ির মেইন যে দরজা সেটা খোলা আছে, কলিন পালাচ্ছে কিনা সেই ব্যাপারটা সে নজর রাখতে চাইছিল। সে খেয়াল করে কলিন নিজের মনে কাজ করছে, সে কয়েকবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু পালাচ্ছে না, পালাবার চেষ্টাও করছে না। এবার কিন্তু কলিনের ব্যাপারে সে ধীরে ধীরে আরও নিশ্চিন্ত হয়ে যায়। কলিন কিন্তু শুধু যে কাঠের বাক্সে বন্ধ ছিল এমন নয়, সাইকোলজিক্যাল একটা জেলের মধ্যে সে বন্ধ ছিল। দরজা খোলা থাকলেও সে পালাবার চেষ্টা করছিল না। তার মনটাকে এই পর্যন্ত ক্যামেরন এমনভাবে তৈরি করে ফেলেছিল। এবার কলিনকে মাঝে মধ্যে একা চার্চে যেতে দেওয়া হয়, জগিং করতে যেতে দেওয়া হয়। শুধু তাই নয়, কলিন মাঝে মধ্যে পুলিশ স্টেশনের সামনের যে রাস্তা, সেখান দিয়েও জগিং করতে করতে বেরিয়ে গেছে, কিন্তু একবারও ভুল করেও সে ওই পুলিশ স্টেশনের দিকে তাকায়নি। মাত্র 20 ফুট দূরে রাস্তা থেকে সে নিজের জগিং সেরে ফিরে এসেছে। 4 বছর পর কলিনকে কলিনের বাড়ি নিয়ে যাওয়া হয়। নিয়ে গেছিল ক্যামেরন। ক্যামেরন নিজের গাড়ি স্টার্ট করে বাইরেই দাঁড়িয়েছিল। সে মনে ভেবেছিল কলিন যদি তার ব্যাপারে বাড়িতে গিয়ে কিছু বলে দেয়, কোনো অসুবিধা হয়, তখনই সে সেই স্টার্ট করা গাড়িতে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, কলিন নিজের মায়ের সাথে দেখা করে, গল্প করে, কাঁদে, তারপর হাসে। তারপর মাকে সে জানিয়েছিল সে খুব ভালো আছে, সে খুব ব্যস্ত আছে, সে যার সাথে থাকে তার সাথে খুব ভালো থাকে, চিন্তার কোনো কারণ নেই। আবারও যখন তার ইচ্ছা হবে, সময় সুযোগ হবে, সে অবশ্যই আসবে মায়ের সাথে, ভাইদের সাথে, বাবার সাথে দেখা করতে। নিজের বাড়ির লোকের অত কাছে যাওয়ার পরও চোখে জল নিয়ে কিন্তু কলিন আবার ক্যামেরনের গাড়িতে উঠে তার সাথে তার বাড়ি ফিরে এসেছিল নির্যাতিতা হওয়ার জন্য। ওই ঘটনার পর কেটে গেছে 6 বছর। সেই একই রকমভাবে সে কাজকর্ম করে, আবার সে ওই বেডের নিচের বাক্সে বন্ধ থাকে। বেশিরভাগ সময়টা সে বন্ধই থাকে। 6 বছর পর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কথা হচ্ছে। হাজব্যান্ড বলছে যে এবার কিন্তু কলিন অনেক পুরনো হয়ে গেছে, নতুন কোনো মেয়েকে আনতে হবে। কলিনকে যেভাবে অত্যাচার করা হয় সেইভাবে তার উপর অত্যাচার করতে হবে, কোনো ভয় নেই। এবার কিন্তু সে খুব ভালোভাবে বুঝে গেছে যে কিভাবে, কেমন ট্রিটমেন্টে মেয়েটাকে রাখতে হবে। একটা কেন, সে একাধিক মেয়েকে এইভাবে নিজের বাড়িতে এনে রাখতেই পারে। এই কথাটা শুনে জ্যানিস অবাক হয়, ভীষণ রাগ হয়। তার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কলিনের উপরে সে কিন্তু অত্যাচার করেছে, বা কলিন যখন অত্যাচারিত হয়েছে সে নিজের হাজব্যান্ডের সঙ্গ দিয়েছে। আবার কিন্তু হাজব্যান্ড নতুন নতুন মেয়েদেরকে আনতে চাইছে বাড়িতে। বারবার ওই একই রকম ঘটনা ঘটতেই থাকবে, আর সে চুপ করে দেখতেই থাকবে। তার বাচ্চারাও তো বড় হচ্ছে। এবার জ্যানিসের মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে সে যেটা করছে, নিজের ভালোর জন্য যেটা করছে, বা নিজের হাজব্যান্ডের যে কথায় সে রাজি হয়ে গেছিল, সেটা কি সে আদৌ ঠিক করেছে? আসলে জ্যানিসের ওপর ক্যামেরন, তার হাজব্যান্ড, ভীষণ অত্যাচার করত। তার হাজব্যান্ডের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য হাজব্যান্ড অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছিল।
কিডন্যাপ করে নিজের বাড়িতেই বন্দি রেখে দিতে চাইছিল। সব কথায় জেনিস রাজি হয়েছিল। জেনিস শুধু একটাই কথা তাকে বলেছিল যে শুধুমাত্র ক্যামেরনের সন্তান জেনিসের গর্ভেই হবে। তাছাড়া সে অন্যান্য মেয়েদের সাথে যেমন ইচ্ছা খারাপ ব্যবহার করতে পারে, তাতে জেনিসের কোনো অবজেকশন থাকবে না। সত্যি সত্যি জেনিস কখনো কোনো অবজেকশন করেও নি। এই পর্যন্ত 7 বছর ক্যামেরন নিজের বাড়িতে বন্দি হিসাবে রেখে দিয়েছিল কলিনকে, শুধু নিজের মন ভালো করার জন্য, একটা মেয়েকে নির্যাতন করার জন্য। ক্যামেরন নিজের স্ত্রীকে বলে যে তার নতুন নতুন মেয়ে চায়, নাহলে সে পাগল হয়ে যাবে, তার ভালো লাগছে না। এবার কিন্তু জেনিস ঠিক করে যে সমস্ত ব্যাপারটা সে কলিনকে জানাবে। সে একদিন কলিনকে রাত্রেবেলায় বসিয়ে, যখন তার হাজব্যান্ড ঘুমাচ্ছিল গভীর ঘুমে, তখন সে সেই বক্স থেকে তাকে বের করে সমস্ত ব্যাপারটা বলে যে এই পর্যন্ত আমার হাজব্যান্ড তোমাকে যে কোম্পানির কথা বলেছে সেরকম কোনো কোম্পানি নেই, তোমাকে ভয় দেখাবার জন্য এরকম করেছে আর তোমাকে বন্ধ করে রেখেছে। আমি তোমার সঙ্গ দিতে চাই, তুমি ভয় পেও না, তোমাকে নর্মাল জীবনে ফেরাতে চাই আমি, কারণ আমার বাচ্চা বড় হচ্ছে, বাড়িতে সে কেমন ধরনের পরিবেশ পাবে, এইভাবে চলতে পারে না। সমস্ত কথাটা তাকে রাত্রেবেলায় যখন জানানো হয়, সে কিন্তু বিশ্বাস করতে পারছিল না। তাকে ভালো করে জেনিস বুঝিয়ে বলে, আবারও তাকে বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়। নেক্সট ডে সকালবেলায় ক্যামেরন ওঠে, সে বলে তার একটা বিশেষ কাজে সে আজকে বাইরে যাবে। তার স্ত্রী বলে একদম যাও, কোনো ব্যাপার নেই, আমি সব ঠিক সামলে নেব। হাজব্যান্ড যখন নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল, স্ত্রী আবারও সেই বাক্স থেকে কলিনকে বের করে তারা দুজনে মিলে একসাথে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কলিন আর সে দুজনে মিলে পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে সব ব্যাপারগুলো বলেছিল, তবে পুলিশ অবাক হয়েছিল, তাদের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু জেনিস সঙ্গে থেকে এই ব্যাপারগুলো যে সব সত্যি দুজনে মিলে পুলিশকে বোঝায়, আর এই ব্যাপারগুলোর সত্যতার জন্য সাক্ষী দিয়েছিল ক্যামেরনের ওয়াইফ জেনিস। সমস্ত ব্যাপার তারা পুলিশকে বলে দিয়েছিল। পুলিশ অ্যারেস্ট করেছিল ক্যামেরনকে। ক্যামেরনের বাড়ি থেকে সেই যে বক্স যাতে বন্ধ করা হতো কলিনকে, সেই যে বক্স যাতে কলিনের মাথাটাকে বন্ধ করা হতো, সবগুলো তাদের বাড়িতে পাওয়া গেছিল। সবগুলো পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ তদন্ত করে। কলিনের মা বাবার সাথে পুলিশের কথা হয়, দেখা হয়, কলিনের জিজ্ঞাসাবাদ হয়, ক্যামেরনকে অ্যারেস্ট করা হয়, তার জিজ্ঞাসাবাদ হয়। 1985 সালে বিচার শুরু হয়। ক্যামেরনের উকিল বারবার প্রমাণ করতে চেয়েছিল কলিন স্বেচ্ছায় ওই দম্পতির বাড়িতে ছিল, কারণ তারা দরজা খোলা রাখতো, তারা জগিং করতে নিয়ে যেত। কলিন বারবার নিজের মাকে চিঠিও লিখেছিল, মায়ের কাছে দেখাও করতে এসেছিল, কখনো সে বলেনি যে তাকে আটকে রাখা হয়েছে। সে সব সময় স্বেচ্ছায় ফিরে গেছে ক্যামেরনের কাছে, অর্থাৎ ক্যামেরন দোষী নয়। তবে ক্যামেরনের ওয়াইফ সাক্ষী দিয়েছিল যে এই ক্ষেত্রে তার হাজব্যান্ড দোষী, আর হাজব্যান্ডের সাথে প্ল্যানিং করাতে যেহেতু স্ত্রী সামিল ছিল, সেই জন্য সে দোষী। তবে ওই মেয়েটি বা তার ফ্যামিলির কোনো দোষ নেই। মেয়েটাকে এমনভাবে ভুল বুঝিয়ে মাইন্ড ওয়াশ করে একটা ফেক, একটা ভুল জগতে ভয়ের মধ্যে রেখে তার উপর চালানো হচ্ছিল পাশবিক যৌন নির্যাতন। 14 নভেম্বর 1985 সালে ফাইনাল জাজমেন্ট আসে। 104 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ক্যামেরনকে। এইভাবে 20 বছর বয়সী একজন তরুণীকে লিফট দেওয়ার ছলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 7 বছর বন্ধ করে রাখা, অস্বাভাবিক একটা জীবন দেওয়া। বারবার তার পেরোলের যে অ্যাপ্লিকেশন, সেটাকেও খারিজ করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে। তবে জেনিস মানে স্ত্রী, যে হাজব্যান্ডের সঙ্গ দিয়েছিল, তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। টেস্ট মানি দিয়ে সে আননোন কোনো লোকেশনে নিজের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছিল। কলিন 7 বছর পর স্বাধীনভাবে নিজের ইচ্ছায় পা ফেলছিল, নিঃশ্বাস নিচ্ছিল, তবে স্বাভাবিক জীবনে ফিরতে তার লম্বা সময় লেগেছিল। নানা রকম থেরাপি চলে, তার কাউন্সিলিং চলে, তারপর সে নর্মাল জীবনে ফিরে এসেছিল। আবারও পড়াশোনা শুরু করেছিল।
তারপরে তার জীবনে প্রেমও এসেছিল, তারপর তার বিয়ে হয়েছিল, সে অ্যাডভোকেট হয়েছিল। অ্যাডভোকেট হওয়ার পরে সেই মেয়েরা যারা নিজের জন্য স্টেপ নিতে পারে না, নিজের জন্য লড়াই করতে পারে না, তাদের জন্য কলিন লড়াই করত, তাদের জন্য কলিন কেস লড়ত। কলিন এক কন্যা সন্তানের মাও হয়েছিল। কলিন এখন ভালো আছেন, শান্ত, স্বাভাবিক, নির্জন এক জায়গায় নিজের ফ্যামিলির সাথে বসবাস করছেন। এই ঘটনাটা আমাদেরকে শেখায় যে যতই অন্ধকার কালো রাত হোক, সকাল হবেই যদি মনে বিশ্বাস রাখা যায়। কলিন সারভাইভ করতে চাইছিল, আর এক সময় সত্যি সত্যি সে ওই কষ্টকর জীবন থেকে বেরিয়ে গিয়ে আবারও স্বাধীনভাবে বাঁচতে পেরেছে। এই ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।